নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনায় দায় চাপালেন অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অর্থ, কোটি কোটি টাকা উদ্ধার ইডি আধিকারিকদের। নভেম্বরের 7 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। পার্ক স্ট্রিটে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার নিহতের দুই সঙ্গী। তাদের জেরা করে জানা যাবে খুনের উদ্দেশ্য। ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ ওড়িশার বালাসোরে। মৃত অন্তত 2, আহত একাধিক। নরসিংহপুর থেকে কলকাতা আসছিল বাসটি। অকাল বৃষ্টিতে বিপাকে বাঁকুড়া জেলার কৃষকরা। জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গিয়েছে। ধান কাটার শুরুর ঠিক আগেই এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রো পথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইনে যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। আর তাই এবার এই গোটা মেট্রো পথে সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইন যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাড়াহুড়োয় অনেক ক্ষেত্রে খুলতে চায় না গেট। তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট অর্থাৎ এএফসি পিসি বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মোট 133টি নতুন গেট বসানো হবে 25টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরোতে সমস্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো সব বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, 2011 সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় 15 বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশ পাওয়া যায় না, যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে ওই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস্যা হয়। সবসময় গেট খুলতেও চায় না, ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই আর কিউআর কোড আর রিড করতে পারে না এই গেট, ফলে তা খোলেও না। তাছাড়া এমনিতে একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা রয়েছে। স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না বলে অভিযোগ। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন যাত্রীরা। তবে কাগজের টিকিটের সমস্যা এড়াতে আধুনিক চিপ লাগানো হয়েছে গেটে। অবশ্য তাতেও পুরোপুরি সমস্যা মেটেনি, তাই পুরোপুরি বদলানো হয়েছে সিদ্ধান্ত। বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন যে স্টেশন রয়েছে সেগুলির ক্ষেত্রে অবশ্য এই ধাপে নয়া গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। আর একসঙ্গে 2 ট্রেন ঢুকলে তো ভোগান্তির একসা হচ্ছে। তবে কর্তৃপক্ষের বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাগজের যে অংশে কিউআর কোডটা রয়েছে সেই অংশটা জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা, ফলে গেট খুলছে না। বারবার হলে সেক্ষেত্রে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেটে সমস্যা হতে পারে, কারণ নেটওয়ার্ক সমস্যা তৈরি হচ্ছে। যাত্রীদের অবশ্য অভিযোগ, শুধু কাগজের টিকিটই নয়, স্মার্ট কার্ড ছোঁয়ালেও স্বয়ংক্রিয় গেট মেট্রোর অনেক সময়ই খোলে না। মেট্রো কর্তৃপক্ষ তাই জানাচ্ছে সব গেটই বদলানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ইতিহাস গড়লেন। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি রাফাল যুদ্ধ বিমানে উঠলেন। হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বিমান বাহিনীর শীর্ষ কর্তারাও। রাষ্ট্রপতির এই উড়ান শুধু সামরিক ঐতিহ্যের নয়, নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও প্রতীকী। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়ে ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার সর্বাধুনিক ফাইটার জেট রাফালে উঠে পড়েন।
রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়, আর তারপরই ওই সর্টি ফ্লাইটে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগে 2023 সালের এপ্রিল মাসে অসমের তেজপুর এয়ারবেসে সুখোই 30 MKI যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি। তখন তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। প্রায় 2 বছর পর ফের বায়ুসেনার পোশাক পরে ফাইটার জেটে সফর করলেন তিনি, এবার রাফালে, যা ভারতের প্রতিরক্ষা শক্তির গর্ব ও আধুনিক প্রযুক্তির প্রতীক। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে বায়ুসেনা গর্বের সঙ্গে দেখছে। বায়ুসেনা অফিসারদের মতে এটি শুধু প্রতীকী ঘটনা নয়, বরং নারী নেতৃত্ব এবং জাতীয় গর্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রপতির সফর ছিল অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত এবং সময়সূচি অনুযায়ী পরিচালিত। অম্বলার এই বিমান ঘাঁটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ এখান থেকেই শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সময় রাফাল যুদ্ধবিমানের অসামান্য ভূমিকা ছিল। মাত্র 25 মিনিটের মধ্যে বহওয়ালপুর, গুলপুর, বাগ, কোটলি এবং মুজাফফরবাদ সহ 9টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল স্কাল্প এবং হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই অভিযানের পর থেকে রাফাল ভারতীয় প্রতিরক্ষার প্রতীক হয়ে ওঠে। 2020 সালের জুলাইয়ে ফ্রান্স থেকে প্রথম 5টি রাফাল আসার পর অম্বলা বিমান ঘাঁটি 17তম স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত করা হয় এই বিমানগুলি। এরপর থেকেই অম্বলা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হয়ে উঠেছে। রাষ্ট্রপতির এই উড়ান সেই ঐতিহ্যকেই নতুন উচ্চতায় পৌঁছে দিল। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং নারীর নেতৃত্বের প্রতীক হিসেবে দ্রৌপদী মুর্মুর এই অভিযান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনে নোটিশ পেয়ে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন ভোট কুশলী তথা জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর। 2 তালিকায় নাম নিয়ে বিহারের বিধানসভা ভোটের প্রচার সভায় কমিশনের উদ্দেশ্যে তৈরি মন্তব্য, আমি যদি আইন ভেঙে থাকি তবে নোটিশ না পাঠিয়ে আমাকে গ্রেফতার করুন। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন ভোট কুশলী তথা জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর পিকে। বিহারের বিধানসভা ভোটের প্রচার সভায় কমিশনের উদ্দেশ্যে তার মন্তব্য, আমি যদি আইন ভেঙে থাকি তবে নোটিশ না পাঠিয়ে আমাকে গ্রেফতার করুন। বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগে মঙ্গলবার প্রশান্তকে নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে। সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে তিনি জানান, আমি 2019 সাল থেকে আমার গ্রাম কোনারের একজন নিবন্ধিত ভোটার, কিন্তু আমি 2 বছর কলকাতায় কাটিয়েছি, তাই স্বাভাবিকভাবেই সেখানেও রেকর্ড রয়েছে। কমিশনের অভিযোগ, বিহারের রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত করৌগড় বিধানসভা এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্তের। রয়েছে 2টি ভোটার কার্ডও। 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকায় 1950 সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের 17 নম্বর ধারায় পরিপন্থী। তাই গত 28 অক্টোবর কমিশনের তরফে প্রশান্তের জবাবদিহি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন করৌগড় বিধানসভার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, ভবানীপুরের 21B রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলের বুথে ভোটার হিসেবে প্রশান্তের নাম নথিভুক্ত আছে কিনা। সেই সঙ্গে করৌগড় বিধানসভা কেন্দ্রের যে বুথে প্রশান্তের নাম রয়েছে সেটির উল্লেখ রয়েছে চিঠিতে। রয়েছে বিহারের ঠিকানার তার সচিত্র পরিচয়পত্রের নম্বরের উল্লেখ। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত এবং তার সংস্থা আইপ্যাক। পরবর্তী সময়ে নতুন দল গড়ে বিহারের রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি। প্রকাশিত খবরের দাবি, ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসেবে প্রশান্তের ঠিকানা হিসেবে 121 নম্বর কালীঘাট রোড নথিভুক্ত হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও মঙ্গলবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন প্রশান্ত। তিনি বলেন, এসআইআর অভিযান বিহারের জনগণকে ভয় দেখাতে পারেনি, ভোটারদের নাম মুছে ফেলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকেরা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গিয়েছে মাঠে। ধান কাটা শুরুর ঠিক আগেই এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গেছে মাঠে। ধান কাটা শুরুর ঠিক আগে এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। মাঠে থাকা পাকা ধান বৃষ্টির জলে লুটিয়ে পড়েছে মাটিতে। কোথাও কোথাও ধান গাছের উপর দিয়ে বইছে জল। কৃষকরা জানিয়েছেন, এই আমন মৌসুমের ধান ফলাতে অনেকেই সমিতি থেকে বা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছিলেন। এখন সেই ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের চরম দুশ্চিন্তায় দিন কাটছে। বৃষ্টির ফলে শুধু ফসল নষ্ট হয় নয়, গাছ ভিজে যাওয়ায় কাটারও সমস্যা হচ্ছে। ফলে ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। তারপরে তো ধরো সবাই সমবায় থেকে লোন টোন নিয়ে সব চাষবাস, এখন এইসব যদি ক্ষতি হয়ে যায় তখন কিভাবে কি রিকভারি করা যাবে সেটাই চিন্তা। একদম পাকা ধানে মই হলো, এবারে আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে। কিছুদিন পরে তো ধান উঠতে পারে। হ্যাঁ, ধান উঠে যেত, একটু কিছুদিনের মধ্যে আর ধান উঠবে। কিন্তু এখন যা পরিস্থিতি, এখন ওয়েদার যদি আবার ঠিকঠাক হয় তাহলেই ভালো, আর নইলে। স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এমন সময় বৃষ্টি হবে তারা ভাবতেই পারেনি। মাঠের ধান প্রায় তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, কিন্তু তার আগেই সব নষ্ট হয়ে গেল। কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো, ধানটা তো এই সময় ফলছে, সেই মাটিতে লুটিয়ে পড়েছে। তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে। অন্তত 50% মার হয়ে যাবে। এবং চাষিদের যে এই যে ক্ষতি, চাষিরা ধার দেনা করে অত্যাধিক চড়া মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে, প্রচুর খরচা, লেবার কস্ট, দেখা যাচ্ছে 50% চাষিদের লস হয়ে যাবে। যা খরচা হচ্ছে তার 50% নাই হয়ে যাবে। কৃষকরা কতটা ক্ষতির মুখে পড়লো এই বৃষ্টির কারণে? ক্ষতি এবার যার যেমন তার তেমন হবে ক্ষতি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘন্টা আরও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের উদ্বেগ বাড়ছে। অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছে বাঁকুড়ার কৃষকরা। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ। ওড়িশার বালাসোরের ঘটনা। মৃত্যু অন্তত 2, আহত একাধিক। নরসিংহপুর থেকে কলকাতায় আসছিল বাসটি। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ। মঙ্গলবার শেষ রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে ওড়িশার বালাসোরে। দুমড়ে মুচড়ে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয়েছে 2 জনের মৃতদেহ। ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। জানা যাচ্ছে, বাসটি ঢেঙ্কানাল জেলার নরসিংহপুর থেকে কলকাতায় আসছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে 40 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। ভোর 3টে নাগাদ জলেশ্বরের লক্ষণনাথের কাছে ব্রেক ফেল করে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের চালক সহ এক যাত্রীর। পাশাপাশি আহত হয়েছেন অন্তত 10 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের বালাসোরের মোহন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনায় মৃত ও আহত যাত্রীদের বেশিরভাগই বাসের সামনের অংশে বসেছিলেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনোভাবে ব্রেক ফেল করেছিল বাসটি, যার জেরে এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘূর্ণিঝড় মান্থার দাপটে অন্ধ্রপ্রদেশে মৃত বেড়ে 3, নিখোঁজ একাধিক। মঙ্গলবার সারা রাত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মান্থা। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় মান্থা। তবে তার আগে মঙ্গলবার প্রায় সারা রাত অন্ধ্রপ্রদেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। রাতেই এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা 3, নিখোঁজ 2 জন। মঙ্গলবার সন্ধে 7টা নাগাদ
মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেই সময় গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও 3 থেকে 4 ঘন্টা। ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। রাজ্যের 22টি জেলা 403টি মণ্ডল ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার মঙ্গলবার রাত 8:30 থেকে বুধবার সকাল পর্যন্ত এই 7টি জেলায় সব ধরনের যানবাহন চলাচল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মান্থার পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 6 ঘন্টায় মান্থা বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় প্রায় 15 কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর পশ্চিমমুখী অগ্রসর হয়েছে। যদিও ঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না, তবে তার প্রভাব পড়বে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 31 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। কখনো তিনি প্রশংসায় পঞ্চমুখ তো কখনো আবার শুল্ক বাণে বিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদির সম্পর্কে ট্রাম্পের মন্তব্য, কি দারুণ দেখতে, নাইসেস্ট লুকিং ম্যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প মোদির সম্পর্কে বলেন, কি দারুণ দেখতে, নাইসেস্ট লুকিং ম্যান। তবে একই সঙ্গে ফের দাবি করেছেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত তিনি নিজে থামিয়েছিলেন। ট্রাম্পের দাবি, আমি যুদ্ধ থামিয়েছি। সোলে ব্যবসায়িক নেতাদের মধ্যাহ্নভোজ বৈঠকে বক্তৃতায় ট্রাম্প বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশ লড়াই করতে চলেছিল। আমি তাদের বলেছিলাম, না, এটা হতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী মোদী খুবই শক্ত মানুষ, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু ভীষণ কঠিন চরিত্রের। তিনি বললেন, না, আমরা লড়ব। আমি অবাক হলাম, এ কি সেই মানুষ যাকে আমি চিনি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ফোন করে জানালো যুদ্ধ বন্ধ হয়েছে। ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্য চাপকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু বললাম, যদি তোমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করো তাহলে আমরা চুক্তি করতে পারবো না। একই কথা পাকিস্তানকেও বলেছে, তারপরই তারা লড়াই বন্ধ করতে রাজি হয়। তিনি আরো যোগ করেন, আমার প্রধানমন্ত্রী মোদীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক খুব ভালো। পাকিস্তানের প্রধানমন্ত্রীও ভালো মানুষ, তার ফিল্ড মার্শালরা অসাধারণ যোদ্ধা। এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা নিয়েছেন, যদিও ভারত কখনো এই দাবি স্বীকার করেনি। দক্ষিণ কোরিয়ার এপিএসির মঞ্চে তার সাম্প্রতিক মন্তব্য আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে মোদি ট্রাম্প সম্পর্ক ও ভারত পাক সংঘাতের প্রসঙ্গকে। পর্যবেক্ষকদের অনেকের মতে ট্রাম্প যেন এঁটুলের মতো লেগে রয়েছেন ওই এক বিষয় নিয়ে। নয়াদিল্লির লাগাতার অস্বস্তির কারণ হয়ে উঠেছে ভারত পাক সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের টিপ্পনী। হাই নিউজ নেটওয়ার্ক।
লাদাখ সীমান্ত পরিচালনা এবং সেটির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক ভারত এবং চীনের সেনার। গত 25 অক্টোবর ভারতের মলডো চুশুল বর্ডার মিটিং পয়েন্টে দুই দেশের সেনার মধ্যে বৈঠকটি হয়েছে। আর এই বৈঠকে দুই পক্ষ পারস্পরিক আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা রক্ষার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রক। লাদাখ সীমান্ত পরিচালনা এবং সেটির ব্যবস্থাপনা নিয়ে বৈঠক ভারত এবং চীন সেনার মধ্যে। গত 25 অক্টোবর ভারতের মলডো চুশুল বর্ডার মিটিং পয়েন্টে দুই দেশের সেনার মধ্যে বৈঠকটি হয়। ওই বৈঠকে দুই পক্ষ পারস্পরিক আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা রক্ষার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রক। চীনের সরকারি সংবাদ মাধ্যম এবং সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে দুই পক্ষের বৈঠক সবিস্তার এবং ইতিবাচক হয়েছে। এর আগে গত জুলাই মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল ভারত এবং চীন। তখনই চীনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল চলতি বছরের শেষ দিকে ফের এই বিষয় আলোচনায় বসবে দুই পক্ষ। সেই সময় ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও সীমান্তের পরিস্থিতি সন্তুষ্টির কথা জানানো হয়েছিল। 2020 সালের এপ্রিল থেকে এলওসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের 15 জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন 20 জন ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েকজন চীনা সেনাও নিহত হয়েছিলেন। সেই থেকেই সীমান্তে উত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়তে থাকে। 2024 সালের 21 অক্টোবর সীমান্তে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায় ভারত এবং চীন। দুই দেশের মধ্যে বরফ গলার ইঙ্গিত দিয়ে অগস্ট মাসে চীনে এসসিও গোষ্ঠীর সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বছর পর ওটিই ছিল মোদীর প্রথম চীন সফর। বৈঠকের ফাঁকেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মোদী। গত সোমবারই 5 বছর ধরে বন্ধ থাকার পর ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। তবে সংঘাত পর্ব পেরিয়ে দুই দেশের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হলেও এখনও পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 50 থেকে 60 হাজার সেনা মোতায়েন করে রেখেছে দুই পক্ষই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।